গ্রামের সহজ সরল এক আমুদে ছেলে শহরে এসে নাইট ক্লাবে নাচানাচি করতে গিয়ে হট্টগোল বাঁধিয়ে বসে এক কোটিপতি মাফিয়ার ছেলের সাথে। হাতাহাতির এক পর্যায়ে খুন হয়ে যায় মাফিয়ার ছেলে, তাও আবার তার বডিগার্ডেরই পিস্তলের গুলিতে। এরপর ছেলেটির লাশ লুকিয়ে ফেলার প্রচেষ্টা চলতে থাকে রোমাঞ্চকর পথ বেয়ে। আর সিনেমার শেষে আসে অসাধারণ এক টুইস্ট। এরকমই এক গল্প নিয়ে গত ঈদে মুক্তি পেয়েছিল সিনেমা ওমর। সম্প্রতি সিনেমাটির ওটিটি রিলিজ হয়েছে চরকিতে। চলুন দেখে নেই সিনেমাটির এক্সপ্লেনেশন ভিডিও। কক্সবাজারের বিশাল মাফিয়া ডন এহসানুল হক মির্জা ওরফে বড় মির্জা। রাজনীতি এবং ব্যবসা দুই দিক থেকেই তিনি ভীষণ প্রতিপত্তি লাভ করেছেন। তবে বড় মির্জা অন্য সব দিক থেকে সফল হলেও সন্তান প্রতিপালনে ছিলেন চরমভাবে ব্যর্থ। ছোট মির্জা অর্থাৎ তার ছেলে ছিল উচ্ছন্নে যাওয়া একজন যুবক। বাবার প্রভাব খাটিয়ে পুরো এলাকা জুড়ে নেশা, মেয়েবাজি, হত্যা, রাহাজানি সব করে বেড়াত সে। তাকে বিভিন্ন সময় পুলিশি ঝামেলা থেকে বাঁচানোর জন্য বড় মির্জাকে বেশ ভালোই দৌড়ঝাঁপ করতে হতো। বড় মির্জার ডান হাতের নাম ছিল মতি মিয়া। মতি মিয়া কি জিনিস আজ সবাই বুঝবো। আর ছোট মির্জার বডিগার্ড ছিল মাইশাল ওরফে অ্যালেন স্বপন। না, অ্যালেন স্বপন নয়, এই সিনেমাতে নাসিরুদ্দিন খানের নাম ছিল বদি। শুরুতেই আমরা দেখি ছোট মির্জা বদিকে নিয়ে মেয়েবাজি করতে গেছে একটা হোটেলে। সেখানে ভাইরাল বেবি গানের সাথে নাচছিল এক লাস্যময়ী নারী। সেই পার্টিতে ওমর নামের একজন ছেলেও ছিল। ছেলেটি গ্রাম থেকে শহরে এসে এই জমকালো পার্টি দেখে কন্ট্রোল হারিয়ে ফেলে। ফলে নর্তকীর গায়ে হাত দিয়ে কে নাচবে সেটা নিয়ে বদির সাথে তার একটা বাকবিতণ্ডা লেগে যায়। পরে অবশ্য বদি তাকে দেখে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। রাতের বেলা ওমর বদির উপর প্রতিশোধ নেয়ার জন্য তাদের স্যুট রুমে যায়। সেখানে বদির গায়ে হাত তুললে ব্যাপারটা ছোট মির্জার চোখে পড়ে যায়। তার একটা অভ্যাস ছিল, মেজাজ খারাপ হলে কথায় কথায় তার হাতে পিস্তল চলে আসতো। এখানেও তার ব্যতিক্রম হয় না। পিস্তল বের করে গুলি করে ভয় দেখাতে থাকে ওমরকে। কিন্তু বদি বাধা দিতে গেলে ওমর, ছোট মির্জা এবং বদির মধ্যে পিস্তল নিয়ে হাতাহাতি শুরু হয়। হাতাহাতির এক পর্যায়ে হঠাৎ পিস্তল থেকে গুলি ফায়ার হয়ে গিয়ে লাগে ছোট মির্জার গায়ে। ফলাফল স্পট ডেড। গুলি লাগার পর অবশ্য পিস্তলটা বদির হাতে ছিল। ফলে ওমর তাড়াতাড়ি মাফ চেয়ে বের হয়ে আসার চেষ্টা করে, কিন্তু বদি তাকে আটকায়। কারণ সে এখানে এসেছে সেটা সিসি ক্যামেরায় রেকর্ড হয়ে আছে। আর মির্জা সাহেব যখন জানবে তার ছেলে খুন হয়েছে, বদি আর ওমর কাউকেই সে জীবিত থাকতে দেবে না। বদি ছোট মিয়ার প্রতি বিশ্বস্ত থাকলেও জানের মায়ায় সিদ্ধান্ত নেয় ছোট মিয়ার লাশটা গুম করে দেবে। পরে হত্যাকাণ্ডের দায়টা অন্য কারো ওপর চাপিয়ে দেবে। প্ল্যান মতো লাশটা সুটকেসে ভরে ছোট সাহেবেরই গাড়ির পেছনে ডিকিতে নিয়ে রাখে তারা। যেতে যেতে হঠাৎ পুলিশ চেকপোস্টের মুখে পড়ে তারা। তবে ছোট মির্জার গাড়ি বলে কথা, পুলিশ পেছনের ডেক খোলা পেয়েও গাড়ি চেক করে না এবং ছেড়ে দেয়। কিছুক্ষণ পর রাস্তায় হঠাৎ লাশের মোবাইল বাজা শুরু করে। তারা গাড়ি থামায়। ওমর তাড়াতাড়ি মোবাইলটা লাশের পকেট থেকে বের করে সাইলেন্ট করে নিজের কাছে নিয়ে নেয়। বদির প্ল্যান ছিল শহর থেকে দূরে কোথাও নিয়ে লাশটা পুঁতে ফেলবে। কিন্তু কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। তাদের থেমে থাকা গাড়ির পাশে এসে থামে বড় মির্জা সাহেবের গাড়ি। বদিকে একা দেখে অবাক হয়ে যায় মির্জা সাহেব। বদি ওমরকে ছোট মির্জার বন্ধু বলে পরিচয় করিয়ে দেয়। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ছোট মির্জা রাগে তাদেরকে ফেলে অন্য কোথাও চলে গেছে বলে জানায় বদি। বড় মির্জা অবশ্য ওমরকে নিজের ছেলের বন্ধু হিসেবে খাতির করে গাড়িতে ওঠায় আর লাশ ভর্তি গাড়িটাকে দড়ি দিয়ে টেনে নিয়ে যায় বাসাতে ঠিক করার জন্য। এই সময় আমরা নতুন একটা ব্যাপার জানতে পারি। সেটা হলো, বড় মির্জাকে কিছুদিন আগে একটা আননোন নাম্বার থেকে কেউ একজন ফোন করে থ্রেট দিয়েছে তার ছেলেকে মেরে মাটিতে পুঁতে রাখবে। বড় মির্জার ধারণা ফোনটা করেছে তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী আব্দুল মজিদ খান। তিনি আপাতত ফোন দিয়ে ব্যাপারটা ভালো করে অনুসন্ধান করার জন্য তার লোকদেরকে নির্দেশ দেন। বাড়িতে চলে আসে তারা। ওমরকে দেখে মির্জা সাহেবের স্ত্রী বলে ওঠে তার ছেলের সব বন্ধুদেরই মোটামুটি সে চেনে, তবে ওমরকে চিনতে পারছে না। ওমর তাদেরকে জানায় তার ছেলের সঙ্গে ওমরের বন্ধুত্ব হয়েছে লন্ডনে, আর সম্প্রতি বিদেশ থেকে আসার পর দেশে তার সঙ্গে দেখা হলো। ওমর অবশ্য হোটেলে থাকতে চাইলেও মির্জা সাহেব তাকে জোর করে বাড়িতে থাকতে বলে, কারণ মির্জা সাহেবের বাড়ির গেস্ট কখনোই বাইরে থাকে না। ওমর অবশ্য ইতিমধ্যে বাড়ির সবার সঙ্গেই ভালো ব্যবহার করে একটা পজিটিভ পজিশনে চলে এসেছে। বাড়ির কাজের মেয়ে ফুলি, গার্ড কিংবা কেয়ারটেকার সবাই তার ব্যবহারে বেশ সন্তুষ্ট।
ফুলি তাদেরকে চা কফি দিয়ে যায়। আমরা বুঝতে পারি বদির প্রতি ফুলির একটা ফিলিংস আছে। বদি ওমরকে জানায় বড় মির্জা সবসময় এই সময়ে 1 ঘন্টা ঘুমিয়ে নেয়। তারা সিদ্ধান্ত নেয় এই ফাঁকেই লাশ ভর্তি গাড়ি নিয়ে ভেগে যাবে, কিন্তু নিচে নেমেই দেখতে পায় গাড়িটা সেখানে নেই। ইতিমধ্যে গাড়িটাকে ঠেলে গ্যারেজে নিয়ে যাওয়া হয়েছে। তারা দৌড়ে গ্যারেজের দিকে যায়। গাড়িটা নিতে গেলে মেকানিক জানায় গাড়িতে নানান সমস্যা, ইঞ্জিন নষ্ট, এসি নষ্ট, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বদি তো জানে গাড়িতে আসলে কোনো সমস্যাই নেই। ঠিক এভাবে করেই কিন্তু গ্যারেজের মেকানিকরা আমাদেরকে বোকা বানায়। গাড়িতে কোনো সমস্যা না থাকলেও এটা সেটা বিভিন্ন সমস্যার কথা বলে টাকা নেয়ার ধান্দা আর কি। তো যাই হোক, গাড়িটা তো পাওয়া গেল, কিন্তু গাড়ির পেছনের ডিক্কি খুলে তারা দেখতে পায় ভেতরে লাগেজ নেই। মেকানিক জানায় গাড়ি আসার পর লাগেজ মির্জা সাহেবের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে। বদি তাড়াতাড়ি মির্জা সাহেবের অ্যাসিস্ট্যান্ট মতির কাছে গিয়ে লাগেজের খোঁজ করে। মতি জানায় সে সেই লাগেজ বাড়ির চাকর মোবারককে দিয়ে দিয়েছে। মোবারক সেটা ছোট মির্জার রুমে রেখে এসেছে। তবে মতির কাছে লাগেজ স্বাভাবিকের তুলনায় অনেক ভারী লেগেছে। তার ধারণা বিদেশ থেকে ছোট মির্জার বন্ধু অনেক ফরেন মদের বোতল নিয়ে এসেছে। সে বদিকে কৌশলে 1 বোতল মদ তার জন্য রেখে দিতে বলে। তবে ওমর ছোট মির্জার রুমের সামনে গিয়ে দেখে দরজা লক করা। এর মধ্যে মির্জা সাহেবের স্ত্রী ওমরকে দেখে ফেলে দরজা খোলার চেষ্টা করা অবস্থায়। ওমর জানায় লাগেজটা আসলে তার। তখন মির্জা সাহেবের স্ত্রী দরজা খুলে দেয়। এদিকে বদি এসে ছোট মির্জার রুমে ওমরকে চিল মুডে দেখতে পেয়ে বেশ রেগে যায়। এমনকি ওমর ওয়ার্ড্রপ থেকে ছোট মির্জার দামি দামি জামা বের করে পরে নিয়েছে। বদি আপাতত এসব বাদ দিয়ে লাগেজ নিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে 1 ঘন্টা পার হয়ে গেছে। আর বড় মির্জাও ঘুম থেকে উঠে গেছে। ঘুম থেকে উঠে সে যখন দেখে তারা লাগেজ নিয়ে টানছে, তখন কিছুটা বিরক্ত হয় সে। তবে ওমর জানায় তারা লাগেজ নিয়ে গেস্ট রুমে শিফট হচ্ছে। মির্জা সাহেব এবং তার স্ত্রীর সঙ্গে ওমর খেতে বসে। টেবিল ভর্তি দামি দামি খাবার, কিন্তু ওমরের গলা দিয়ে কিছুই নামছে না। মির্জা সাহেব কিন্তু অনেক টেনশনে আছেন। একে তো সেই আননোন নাম্বার থেকে থ্রেট পেয়েছে, তার উপরে তার ছেলে কোথায় আছে কেউ জানে না। সকাল থেকে তিনি ফোন দিয়ে যাচ্ছেন, ফোনটাও তার ছেলে রিসিভ করছে না। তবে মির্জা সাহেবের স্ত্রীর ধারণা কোথাও গিয়ে কোনো অপকর্মে মেতেছে সে। এর আগেও এভাবে করে বিভিন্ন সময়ে ছেলের গায়েব হয়ে যাওয়ার উদাহরণ আছে। তার অভিযোগ মির্জা সাহেব ছেলেকে লাই দিয়ে মাথায় তুলেছেন। তবে তার ধারণা ছোট মির্জার অন্যান্য বন্ধুদের থেকে ওমর কিছুটা আলাদা এবং বেশ ইনোসেন্ট প্রকৃতির। বড় মির্জা গাড়িতে বসে ওমরের কাছ থেকে শুনছিল তারা সিলভার মুন হোটেলে রাতে ছিল। তাই তিনি বদিকে খাওয়া দাওয়া করার পর সিলভার মুনে গিয়ে তার ছেলেকে ভালো করে খুঁজে দেখে আসতে বলেন, যে কোনো রুমে আবার মাতাল টাতাল হয়ে পড়ে আছে কিনা। বদি বেশ টেনশনে পড়ে যায়, কারণ কোনোভাবে হোটেলের সিসি ক্যামেরা ফুটেজ চেক করলেই বড় মির্জা সবকিছু জেনে যাবে। তবে ওমর ভাবছিল অন্য কথা। কোনোভাবে এই লাশটাকে এই বাড়ির কোনো গোপন জায়গাতে তারা যদি পুঁতে ফেলে আর পুরো হত্যাকাণ্ডটার দায় অপোজিশনের সেই নেতা আব্দুল মজিদ খানের ঘাড়ে চাপিয়ে দেয়া যায়, তাহলেই তারা এই হত্যার দায় থেকে মুক্তি পেতে পারে। এদিকে ছোট মির্জা মারা গেছে, অনেকক্ষণ হয়ে গেছে। ইতিমধ্যে সুটকেস থেকে লাশ পচা গন্ধ অল্প অল্প করে বের হওয়া শুরু করেছে। ওমর সারা রুমে এয়ার ফ্রেশনার স্প্রে করছিল। হঠাৎ করেই তাদেরকে বড় মির্জা ডাকে। বদি জানায় সে হোটেলে ভালো করে খোঁজ নিয়েছে। হোটেল থেকে তাকে বলা হয়েছে ছোট মির্জা সেখানে গিয়েছিল ঠিকই, কিন্তু কিছুক্ষণ পর আবার বের হয়ে গেছে। বড় মির্জা তখন মতি এবং বদিকে হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে আসার জন্য পাঠাতে চায়। তবে মতি ভাবছিল হোটেলের ম্যানেজার সিসি ক্যামেরা ফুটেজ নাও দিতে পারে, কারণ এখানে অনেক বড় বড় লোকেরা আমোদ ফুর্তি করতে আসে। বড় মির্জা বলে হোটেলের ম্যানেজার যদি সিসি ক্যামেরা ফুটেজ না দিতে চায় তাহলে সে হোটেলের লাইসেন্স ক্যান্সেল করানোর ব্যবস্থা করবে। তবে তাকে তার স্ত্রী থামায়, কারণ সে ভালো করেই জানে গতরাতে তার ছেলে মদ খেতে এবং পার্টি করতেই সেই হোটেলে গিয়েছিল। সিসি ক্যামেরা ফুটেজ লিক হলে তাদেরও মানসম্মান থাকবে না। তাই আপাতত আর একটা দিন অপেক্ষা করতে বলে সে। তবে মতি কিন্তু বদি এবং ওমরকে ইতিমধ্যে সন্দেহ করা শুরু করে দিয়েছে, এবং অন্যদিকে লাশের গন্ধও বাড়ছে। তাই আজ রাতের মধ্যেই লাশটাকে কবর দিতে না পারলে তারা খুবই ঝামেলায় পড়ে যাবে। এই সময়ে মতিকে কন্ট্রোলে আনার জন্য ওমর নিজে তার সঙ্গে দেখা করে ছোট মির্জার রুম থেকে পাওয়া একটা দামি বিদেশি মদের বোতল উপহার দেয়। বোতলটা উপহার পেয়ে মতি খুবই খুশি হয়। রাতের বেলা সেই বোতল দিয়ে মতি, বাড়ির দারোয়ান এবং চাকর সবাই মিলে পার্টি করতে থাকে। সবাই নেশায় মত্ত থাকায় সুযোগ পেয়ে যায় ওমর এবং বদি। তারা বাড়ির পেছনের একটা জায়গাতে মাটি খুঁড়ে সেখানে ছোট মির্জার লাশ কবর দিয়ে দেয়। সেদিন ছিল ঝড়ের রাত।
বাইরে প্রচণ্ড বৃষ্টি থাকায় তাদেরকে কেউ খেয়াল করে না। কিন্তু যাবার সময় হঠাৎ তারা লক্ষ্য করে যেখানে তারা লাশ কবর দিয়েছে সেখানেই একটা সিসি ক্যামেরা রাখা আছে। পরদিন সকাল থেকে বদির অবশ্য ভীষণ মন খারাপ থাকে, কারণ সে ছোট মির্জার প্রতি খুবই বিশ্বস্ত ছিল। এভাবে সিচুয়েশনের কারণে তাকে কবর দিতে হওয়ায় সে ভেতর থেকে ভীষণ গিল্টি ফিল করতে থাকে এবং সারাক্ষণ কবরের সামনে দাঁড়িয়ে থাকত। এদিকে একদিন পার হয়ে গেছে, ছেলের কোনো খোঁজ নেই। বড় মির্জা থানায় ওসি শওকতকে ইনফর্ম করে, আর সেই সাথে মতিকে তার অপোজিশন লিডার আব্দুল মজিদ খানকে উঠিয়ে নিয়ে আসার নির্দেশ দেয়। তবে ইতিমধ্যে একটা ব্যাপার ঘটে গেছে। মনে আছে, যখন লাশের ফোন বেজে উঠেছিল তখন ফোনটা সাইলেন্ট করে পকেটে নিয়ে রেখেছিল ওমর। পরে তখন সেখানে মির্জা সাহেব চলে আসে। ওমর যখন বড় মির্জার গাড়িতে ওঠে তখন সেই ফোনটা গাড়িতে পড়ে যায়। মতি যখন গাড়িটা নিয়ে আব্দুল মজিদ খানের বাসায় গিয়ে তাকে তুলে আনছিল, সেই সময় পুলিশ ছোট মির্জার মোবাইল নাম্বার ট্র্যাক করে। যেহেতু গাড়িটা আব্দুল মজিদ খানের বাসাতেই ছিল, তাই পুলিশ ধারণা করে ছোট মির্জাকে আব্দুল মজিদ খান হয়তো কিডন্যাপ করেছে। মতি অবশ্য ইতিমধ্যে খান সাহেবকে উঠিয়ে গাড়িতে চলে আসছিল, আর পুলিশও ছোট মির্জাকে কিডন্যাপ করা হচ্ছে ভেবে সেই গাড়ির পিছু নিচ্ছিল। ওমর যখন নিজের পকেটে মোবাইলটা খুঁজে পায় না তখনই বুঝতে পারে কি ঘটেছে। এদিকে মির্জা বাড়ির সবার মধ্যে টান টান উত্তেজনা। মির্জা সাহেব ভেবেই নিয়েছে আব্দুল মজিদ খানই তার ছেলেকে অপহরণ করেছে। মতি গাড়ি নিয়ে বাসায় আসার পর বদি তাড়াতাড়ি গাড়ির ভেতরে ঢুকে ছোট মির্জার মোবাইলটা সুইচ অফ করে দেয়, আর নাম্বার ট্রেস করতে করতে ওসি সাহেব চলে আসে মির্জা বাড়িতে। ওসি সাহেব ওমরকে নতুন এই বাড়িতে দেখে তাকে প্রশ্ন করতে যাচ্ছিল, তবে সেই সময়ে মির্জা সাহেব তাকে ডেকে নিয়ে যায়। ওসি সাহেব জানায় ছোট মির্জার ফোনটা আব্দুল মজিদ খানের বাসাতেই তারা প্রথম ট্র্যাক করেছিল, তারপর সেটা ঘুরতে ঘুরতে এই বাড়িতে এসে সুইচ অফ হয়েছে। পুলিশ অবশ্য পুরো বাড়িতে ছোট মির্জার ফোন খোঁজে, তবে খুঁজে না পেয়ে তারা থানায় চলে যায়। পুলিশ চলে যাবার পর বড় মির্জা আব্দুল মজিদ খানকে নিজস্ব টর্চার রুমে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করে। খান সাহেব বলে সে যদি আসলেও মির্জা সাহেবের ছেলেকে কিডন্যাপ করত তাহলে সে নিজের সিকিউরিটি বাড়িয়ে ফেলত। সে তার ফোন চেক করতে বলে এবং জানায় সে মির্জা সাহেবকে থ্রেট দিয়ে কোনো ফোনই করেনি কখনো। আর সবচেয়ে বড় কথা, এই বাড়িতে আসার আগে তার হাত পা বাঁধা ছিল, কাজেই তার পক্ষে ছোট মির্জার ফোন বন্ধ করাও সম্ভব না। তবে খানের ধারণা কেউ একজন তাদের দুজনের মধ্যে পলিটিক্যাল গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছে। কিছুক্ষণ মারধর করার পরেও যখন খান সাহেবের মুখ থেকে আর কিছু বের হলো না, তখন মির্জা সাহেব কিছুটা নরম হন। আব্দুল মজিদ খানকে তিনি 3 দিন সময় দিয়ে আপাতত ছেড়ে দেন। এই 3 দিনের মধ্যে তাকে খুঁজে বের করতে হবে যে কে তাদের মধ্যে পলিটিক্যালি গ্যাঞ্জাম লাগানোর চেষ্টা করছে। মির্জা সাহেবের বাড়িতে কিন্তু ইতিমধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এর মধ্যে বদির মধ্যে তীব্র অনুশোচনা সৃষ্টি হয়। বিবেকের তাড়নায় একসময় থাকতে না পেরে সে সোজা চলে যায় মির্জা সাহেবের স্ত্রীর কাছে। সত্যিটা চোখের দিকে তাকিয়ে বলার সাহস ছিল না তার, তাই অন্যদিকে তাকিয়ে বলা শুরু করে বদি। একদম শুরু থেকে সব কথা, কিভাবে ওমরের সাথে ঝগড়া হলো, কিভাবে অনিচ্ছাকৃতভাবে গুলি লেগে ছোট মির্জা মারা গেল, সবকিছু। তবে ভাগ্য ভালো, মির্জা সাহেবের স্ত্রী বদির এ সমস্ত কথা শুরু করার আগেই সেখান থেকে চলে গিয়েছিল। ওমর দূর থেকে এসব দেখতে পেয়ে তাড়াতাড়ি বদিকে উপরের রুমে নিয়ে যায় এবং তাকে বোঝায় এভাবে মাপচাক আর যাই করুক, ছোট মির্জাকে হত্যা করেছে তারা শুনলে বড় মির্জার সাথে সাথে তাদেরকে এখানে জীবন্ত পুঁতে ফেলবে। এর মধ্যে পুলিশ আবার সেই বাড়িতে আসে এবং মির্জা সাহেবকে জানায় গত 1 সপ্তাহের হোটেল সিলভার মুনের সিসিটিভি ফুটেজ সব নষ্ট হয়ে গেছে। এমনকি মির্জা সাহেবের বাড়ির সিসি ক্যামেরাও 3 দিন ধরে নষ্ট। এসব শুনে মির্জা সাহেব বেশ ক্ষেপে যায়। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট হয়েছে সেটা না হয় মানা গেল, কিন্তু তার নিজের বাড়িতে 3 দিন ধরে সিসি ক্যামেরা নষ্ট, অথচ সেটা ঠিক করার ব্যবস্থা নেওয়া হয়নি। এ কারণে সে নিজের স্টাফদেরকে গালমন্দ করতে থাকে। যেহেতু ছোট মির্জার মোবাইলের লাস্ট লোকেশন এই বাসাতেই ছিল, তাই পুলিশ এই বাড়ির সবাইকে জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে যায়। থানায় নিয়ে গার্ড, মালি, মতি সবাইকে পেটানো হলেও তারা তেমন কোনো তথ্য দিতে পারে না। ওমরের সাথে অবশ্য পুলিশ অতটা হার্ড লাইনে যায় না, যেহেতু ওসি সাহেব ওমরকে ছোট মির্জার বন্ধুই ভেবেছিল। ওমর জানায় লন্ডনে থাকতে তার ছোট মির্জার সঙ্গে বন্ধুত্ব হয়। বাংলাদেশে আসার আগে সে ছোট মির্জাকে ফোন দিয়ে জানিয়েছিল এবং এ কারণেই ছোট মির্জা তাকে আনার জন্য বদিকে নিয়ে এয়ারপোর্টে এসেছিল। কিন্তু হোটেলে যাবার পথে তাদের গাড়ি নষ্ট হয়ে যায় এবং ছোট মির্জা মেজাজ খারাপ করে সেখান থেকে চলে যায়। এরপরে তার আর কোনো খোঁজ তারা জানে না। ওসি সাহেব তখন পাল্টা প্রশ্ন করে, তাহলে ছোট মির্জার কল লিস্টে বিদেশি কোনো নাম্বার নেই কেন?
ওমর জানায় সে হোয়াটসঅ্যাপে ফোন করেছিল, তাই কল লিস্টে তার নাম্বার পাওয়া যায়নি। ওমরকে সহজে ছেড়ে দিলেও বদিকে কিন্তু পুলিশ সহজে ছাড়ে না। একটা প্লাস দিয়ে তার আঙ্গুলের নখ তুলে ফেলার উপক্রম করলে বদি চিৎকার করে জানিয়ে দেয় সে জানে ছোট মির্জার লাশ কোথায় আছে। অতঃপর ওসি সাহেব সবাইকে নিয়ে আবার মির্জা বাড়িতে চলে আসে। বদির দেখানো লোকেশনে মাটি খোঁড়া শুরু হয়। সবাই টান টান উত্তেজনা নিয়ে দেখতে থাকে আসলেও ছোট মির্জার লাশ সেখানে আছে কিনা সেটার জন্য। কিন্তু অনেক দূর পর্যন্ত মাটি খুঁড়েও ভেতরে কিছু পাওয়া যায় না। বদি তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে সে আসলে পুলিশের হাতে মার খাবার ভয়ে মিথ্যে কথা বলেছে। কিন্তু ওসি সাহেব হার মানতে নারাজ। শুরু থেকেই তার বদি এবং ওমরের প্রতি সন্দেহ ছিল, তাই এবার সে ওমরের পাসপোর্ট চেক করতে চায়। কিন্তু আমরা অবাক হয়ে দেখি ওমরের কাছে আসলেও পাসপোর্ট আছে এবং তার পাসপোর্টে লন্ডনের ভিসাও দেখতে পাওয়া যায়। এই অবস্থায় বড় মির্জা পুলিশের উপর ভীষণ রেগে যায়। একে তো তারা তার ছেলেকে খুঁজে বের করতে পারছে না, তার উপরে তার নিজের স্টাফদেরকেই হেনস্থা করছে এবং রিমান্ডে নিয়ে অত্যাচার করে উল্টাপাল্টা তথ্য বের করছে। তিনি ওসি সাহেবকে বাড়ি থেকে বের করে দেন এবং তারপর উত্তেজিত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তবে এবারও কিন্তু বদির ওমরকে সন্দেহ হতে থাকে, কারণ একে তো তার কাছে পাসপোর্ট ভিসা আছে, এটা সে আগে কখনো বলেনি, আর দ্বিতীয়ত লাশটা সে সরিয়ে ফেলেছে। ওমর তখন বদিকে বলে সে দৃশ্যম সিনেমার দেখে একটা জিনিস বুঝেছে, সেটা হলো লাশ কোথায় রাখা হয়েছে সেটা কখনো নিজের বাপকেও জানতে দিতে হয় না। আপনারা যারা দৃশ্যম সিনেমা দেখেছেন তারা জানেন দৃশ্যম সিনেমাতে কিভাবে অজয় দেবগন নিজের পরিবারকে বাঁচানোর জন্য একটা পুলিশ অফিসারের ছেলের লাশকে গুম করেছিল। বদিকে সাথে নিয়ে সেখানে লাশ পোতার পর ওমর ঠিকই বুঝতে পেরেছিল যে পুলিশ কখনো বদিকে একটু চাপ দিলেই সে ভেঙে পড়বে, তাই সে পরের দিন রাতে লাশটাকে সেখান থেকে তুলে নিয়ে অন্য কোথাও পুঁতে রেখেছিল। ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়, শুধু কষ্ট থেকে যায় বড় মির্জা এবং তার স্ত্রীর মনে। সন্তান হারানোর বেদনা যে কতটা কঠিন সেটা শুধুমাত্র পিতামাতাই বুঝবে। তবে তাদের পরিবারের কষ্টটা আরও বেশি, কারণ তারা জানেও না তাদের ছেলে আসলে মারা গেছে নাকি বেঁচে গেছে, কিংবা মারা গেলে লাশ কোথায় আছে। এর মধ্যে ওমরের চলে যাবার সময় চলে আসে। সে বাসার সবার কাছ থেকে বিদায় নিয়ে নেয়। ফুলিকে সে বোন বলে ডাকে। বড় মির্জা এবং তার স্ত্রীর কাছ থেকেও বিদায় নেয়। বিদায় বেলায় অবশ্য মির্জা সাহেবের স্ত্রীর সাথে সে পাপ, প্রতিশোধ, ক্ষমা, প্রায়শ্চিত্ত ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে। তবে তারা কেউ কিন্তু ওমরকে সন্দেহ করে না এবং খুব আন্তরিকতার সাথেই বিদায় দেয়। ওমরকে নামিয়ে দিয়ে আসার জন্য বদিকে দায়িত্ব দেওয়া হয়, কিন্তু হঠাৎ করে রাস্তায় গাড়ি থামায় ওমর। সে বদিকে বলে এতদিন যা কিছু হয়েছে সবকিছু প্রি প্ল্যান্ড। ছোট মির্জার মৃত্যু, তার লাশ গুম করা, সবকিছু সে প্ল্যান করে করেছে। এবার আমরা ওমরের জীবনে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর কাহিনীর কথা জানতে পারব। ওমরের ছোটবেলাতেই তার মা মারা যায়। তার পরিবারের ছিল তার বাবা এবং তার আদরের ছোট্ট বোন। ওমরের বোনই পুরো পরিবারকে দেখে রাখত। এর মধ্যে ওমর লন্ডনে জীবিকার প্রয়োজনে চলে যায়। বাড়িতে রেখে যায় তার বাবা এবং ছোট্ট বোনকে। সবকিছু ঠিকমতোই চলছিল, কিন্তু একদিন ছোট মির্জার নজর পড়ে যায় তার বোনের ওপর। তার বাবা যখন তার বোনকে নিয়ে বাড়ি ফিরে আসছিল তখন ছোট মির্জার গাড়ি তাদের রিকশাকে আটকায় এবং তার বোনকে তুলে নিয়ে যায় তারা। অজ্ঞাত স্থানে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করতে থাকে তার আদরের ছোট বোনকে। ওমরের বাবা কি করবে বুঝতে না পেরে পুলিশের কাছে যায় এবং জানায় যে ছোট মির্জা তার মেয়েকে তুলে নিয়ে গেছে। তবে মির্জা সাহেবের নাম শুনে পুলিশ মামলা নেয় না। তারা ওমরের বাবাকে পরামর্শ দেয় বড় মির্জার কাছে গিয়ে তার মেয়েকে খুঁজে পাওয়ার জন্য অনুনয় করার। ওমরের বাবা বড় মির্জার কাছে যায় ঠিকই, কিন্তু তার কাছে আসার আগে থানায় তার ছেলের নামে অভিযোগ করতে গেছে শুনে বড় মির্জা খুবই উত্তেজিত হয়ে যায়। সে তার মেয়েকে ফিরে পাবার ব্যাপারে কোনো সহায়তা তো করেই না, উল্টো বলে যে সারা জীবন খুঁজলেও তার মেয়েকে যাতে আর কখনো না পাওয়া যায় সেই ব্যবস্থাই সে করবে। দেখতে দেখতে 1 মাস কেটে যায়। ওমরের বোনকে আর খুঁজে পাওয়া যায় না। ওমর বিদেশ থেকে দেশে এসে বাবাকে নিয়ে নিজের আদরের বোনকে অনেক খোঁজে। একসময় তারা বুঝতে পারে তাদের পক্ষে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। তখন তারা নামে প্রতিশোধের মিশনে। গত 4-5 মাস ধরে বাপ বেটা দুজন মিলে ছোট মির্জাকে ফলো করে আসছিল। তারা লক্ষ্য করেছে কথায় কথায় ছোট মির্জার পিস্তল বের করার স্বভাব আছে। ইচ্ছে করেই ওমর সেদিন নাইট ক্লাবে গিয়ে বদির সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে দিয়েছিল এবং রাতের বেলায় তাদের রুমে গিয়েছিল। সে খুব ভালো করেই জানতো একটু গ্যাঞ্জাম দেখলেই ছোট মির্জা পিস্তল বের করবে। আর হাতাহাতির এক পর্যায়ে সিস্টেম করে ট্রিগারে চাপ দিয়ে দেয় ওমর, আর ইচ্ছে করেই পিস্তলটা বদির হাতেই রেখে দেয়।
বদিকে না ফাঁসাতে পারলে এত সহজে ছোট মির্জার লাশটাকে সে গুম করতে পারত না। আর পুরোটা সময় নেপথ্যে থেকে কাজ করে গেছে ওমরের বাবা। হোটেলের সিসি ক্যামেরার ফুটেজ অথবা মির্জা সাহেবের বাসার সিসি ক্যামেরা নষ্ট করার মতো কাজগুলোতে তার হাত ছিল। ওমর তার বাবাকে কথা দিয়েছিল ছোট মির্জাকে মেরে তার লাশ মির্জা সাহেবের বাড়িতেই কবর দেবে সে, এবং সে নিজের কথা রেখেছেও। বদি শুরুতে অনেক উত্তেজিত হয়ে পড়লেও তার বোনের পুরো কাহিনী শোনার পর চুপ হয়ে যায়। তবে সে ওমর চলে যাবার সময় পিস্তল বের করে লাশ কোথায় রেখেছে সেটা বলার জন্য চাপ দেয়। ওমর তখন বদির সামনেই বড় মির্জাকে ফোন করে এবং ভয়েস চেঞ্জ করে বলে সে তার ছেলের লাশ তারই বাড়িতে পুঁতে রেখে এসেছে, সে খুঁজে দেখুক পায় কিনা। অর্থাৎ আমরা বুঝতে পারি বড় মির্জাকে শুরুতে যে একটা আননোন নাম্বার থেকে থ্রেট কল করা হয়েছিল সেটাও এই ওমরেরই কাজ ছিল। বড় মির্জা কিন্তু পুত্র হারানোর শোকে হাউমাউ করে কাঁদতে শুরু করে, আর প্রতিশোধের তৃপ্তি নিয়ে সৈকতে বসে থাকে ওমর এবং তার বাবা। আমরা দেখতে পাই ওমরের আসল নাম ওমর নয়, তার নাম হচ্ছে বাকের। ওমর কিন্তু লাশটা কোথায় লুকিয়েছে সেটা তার বাবাকেও বলে না, কিন্তু সিনেমার শেষে আমরা দেখতে পাই ওমর লাশটা লুকিয়েছে আসলে মির্জা সাহেবের বাড়ির ছাদে। সেখানে একটা বক্সের মতো জায়গাতে মাটি ফেলে ফুল গাছ লাগানো হয়েছিল, সেটার মধ্যেই রাখা আছে ছোট মির্জার লাশ। এখানেই শেষ হয় ওমর সিনেমাটি। গতানুগতিক ধারার বাইরে গিয়ে আমার কাছে মনে হয়েছে এই সিনেমার কাহিনীতে যে নতুনত্ব ছিল সেটা বাংলা সিনেমাতে বেশ ভালোই একটা দৃষ্টান্ত তৈরি করবে। সিনেমাতে হয়তো তামিল কিংবা হিন্দি বিভিন্ন সিনেমার কাহিনীর ইন্সপাইরেশন ছিল, কিন্তু তারপরও পুরো সিনেমাটা যেভাবে এক্সিকিউট করা হয়েছে সেটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আমি মনে করি বাইরের কাহিনী থেকে ইন্সপাইরেশন নিয়ে হলেও ওমরের মতো ভিন্ন ধারার সিনেমা বাংলাদেশে আরও বেশি তৈরি হওয়া উচিত। আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে উৎসাহিত করুন, এবং এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় বিদায়।